হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। সামনেই 2024 মাধ্যমিক পরীক্ষা। তো আমরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে প্রশ্নবিত্র দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে চলেছি। 14টা পেজ আমরা সলভ করে নিয়েছি ম্যাথের। 36 নাম্বার, 1 নাম্বার আর 2 নাম্বার মিলে 36 নাম্বারের যে শর্ট কোশ্চেন সেটা সলভ করে চলেছি আমরা। আজকে আমরা দুটো ইংরাজি পেজ বাদ দিয়ে, যেটা 15 নম্বর পেজ বাংলার 424 পাতার যে কোশ্চেন পেজটা আছে সেটা আমরা সলভ করব। চলো তাহলে সলভ করছি। যেগুলো আমরা সলভ করে দিয়েছি 14টা এখনও পর্যন্ত, দেখবে আমাদের প্রত্যেকটা ক্লাস ছাড়া হয়ে গেছে, প্লেলিস্টে আছে। প্লেলিস্ট থেকে তোমাদের প্রয়োজনীয় যা যা অসুবিধা হচ্ছে সেগুলো দেখে তোমাদের সমস্যার সমাধান করতে পারবে। তো শুরু করছি 424 পাতা নিউ ফারাক্কা হাই স্কুলের যে কোশ্চেনটা। প্রথম বলেছে এমসিকিউ এর প্রথমটা আছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। এন বছর পর জনসংখ্যা কত হবে? সমহার বৃদ্ধির দিয়েছে। এন বছর পর জনসংখ্যা হবে পি হলে পি ইন্টু 1 প্লাস সুদের হার, এটা বৃদ্ধির হার বলেছে 2%। 2r বাই 100 হয়ে যাবে, 2r বাই 100। তাহলে কত বছর পর চেয়েছে? 2r বাই 100 বলেছে এন বছর পর, এইটা হবে এত। ঠিক আছে, জনসংখ্যা কত? এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, এখানে যদি 2 কেটে দিই তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 50 তারপর এন, এতজন হয়ে যাবে। এটা অ্যান্সার চলে আসবে, একদম সহজ অঙ্ক। ঠিক আছে, তাহলে এটা হলো অপশান বি। একের দাগের অপশান বি অ্যান্সারটা লিখবে পি ইন্টু 1 প্লাস আর বাই 50 তারপর এন। এইভাবে অ্যাকিউরেট দাগ নাম্বার দিয়ে আনসারটুকু লিখলে 1 নম্বরের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দুইটা দেখো, 2a = 3b = 4c। 2a = 3b = 4c হলে a/b/c কত? এই যে 2 3 4 লসগু কত? 12। আমরা 12 দিয়ে ভাগ করছি, 12 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, 12 দিয়ে ভাগ করলে কত হবে? এটাকে 12 দিয়ে ভাগ করলে a/6 = b/3 4 12 4 c/3। অতএব a/b/c = 6:4:3, এইটা হচ্ছে। ঠিক আছে, 6:4:3। তাহলে 2 এর দাগে অপশান ডি হয়ে যাচ্ছে। অপশান ডিতে আছে এটা 6:4:3। 2 এর দাগের অপশান ডিতে এটা আছে, 2 এর দাগের ডি 6:4:3। 3এরটা দেখো এবার, 3এর দাগেরটা কি বলেছে? 3এর দাগে বলেছে যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। এটা একটা বৃত্ত অঙ্কন করছি আমরা। বৃত্তের ব্যাসার্ধ 13 বলেছে, এই যে বৃত্তের ব্যাসার্ধ 13, আর বৃত্তের জ্যাটা যেটা, জ্যায়ের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি, আর বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য মানে জ্যাটা ব্যাসার্ধের চেয়েও ছোটো, মানে এক প্রান্তের দিকে হবে একদম এই কাছাকাছি এইরকম, জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। ঠিক আছে, তাহলে কি বলেছে? বলেছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? একদমই সহজ। দেখো, এইখান থেকে আমরা এই যে কেন্দ্র থেকে এর উপর একটা লম্ব অঙ্কন করছি, এই লম্বটারই দূরত্ব চেয়েছে এইটা। যদি ও এ বি নাম দিই, এটা সি নাম দিই, এটা আমরা যোগ করলে তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ তো 13 বলেছে, তাহলে ও এটা ব্যাসার্ধ, এইটা 13 হয়ে যাবে। আর এই জ্যাটা বলেছে 10, তাহলে লম্ব অঙ্কন করলে জ্যায়ের ওপর কেন্দ্রগামী লম্ব অঙ্কন করলে সেটা সমান দুভাগে ভাগ হয়ে যায়। তাহলে এসি = 5 হয়ে যাবে, এই দিকটা 5 এই দিকটা 5। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে এ ও সি একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ 13। তাহলে এই যে ও² কত হবে? OC² প্লাস AC² = OA²। তাহলে OC² = ও এর মান কত? 13 মাইনাস AC কত? 5 তাহলে OC² কত হবে? 169 মাইনাস 25, তাহলে এটা 144 হয়ে যাচ্ছে OC²। তাহলে OC সমান কত? 12 হয়ে যাবে, প্লাস মাইনাস 12, সেখান থেকে 12 আসবে। ঠিক আছে, তাহলে OCটা হচ্ছে 12 হচ্ছে। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 12 সেমি, এটা অপশান বিতে আছে। তাহলে 3এরটা হয়ে যাবে অপশান বি 12 সেমি, এটা অ্যান্সার এলো। ঠিক আছে, 3এরটা অপশান বি 12 সেমি। 4এরটা দেখো কি বলেছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় কতটা আবর্তন করবে? দেখো, একটা ঘড়ি যদি এরকম থাকে, এই একটা ঘড়ি মনে করো, এইটা মিনিটের কাঁটার প্রান্তবিন্দু। একটি ঘড়ির কি বলেছে? ঘড়ির মিনিটের কাঁটা, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা। এবার 1 ঘন্টা হতে হলে মিনিটের কাঁটাটাকে সম্পূর্ণ 1 পাক ঘুরলে তবে 1 ঘন্টা হচ্ছে। সম্পূর্ণ 1 পাক, আর সম্পূর্ণ 1 পাক মানে 360 ডিগ্রি।
আচ্ছা, কিন্তু এটা অ্যাঙ্গেল আমাদের এই দিক দিয়ে, এই দিক থেকে 0 থেকে বর্ধিত হতে থাকে, কিন্তু যেটা ঘড়ির কাঁটাটা এই অপোজিট দিকে ঘুরছে, তাহলে -360 হবে -2π। ঠিক আছে, তাহলে 4-টা অপশন হবে -2π। এখানে দেখি কোন অপশানটা আছে, অপশান ডি হয়ে যাবে তাহলে, 4-এর অপশান ডি, 4-এর অপশান ডি -2π। ঠিক আছে, এটা অ্যান্সার এলো। 5-এরটা দেখো, 5-এরটা কী বলেছে। 5-এর বলেছে x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ যে গোলক কেটে নেওয়া যাবে। দেখো তাহলে 5-এরটা, একটা ঘনক, এইটা মনে করো একটা ঘনক, বলছে এইটা থেকে সর্ববৃহৎ এর বাহু দৈর্ঘ্য x একক, সর্ববৃহৎ যে গোলক কাটা যাবে এইরকম সর্ববৃহৎ গোলকটা হবে। ঠিক আছে, তার ব্যাস কত হবে, তার বাহু, এই যে ঘনকটা তার বাহুর সঙ্গে সমান হবে। ঠিক আছে, বলছে x একক ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ যে গোলক কাটা যাবে সেই গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে। x একক কী হবে ব্যাসের দৈর্ঘ্য, এটা কোন অপশানে আছে x একক, অপশান এতে আছে x একক, তাহলে অপশান এ x একক। ঠিক আছে, এটা। নেক্সট দেখো এমসিকিউ লাস্ট যেটা আছে, এমসিকিউ 6টা থাকে, তোমাদের 6টাই করতে হবে, কোনো এক্সট্রা নেই, সেই জন্য ভালো করে তৈরি হতে হবে। একটা তথ্য দিয়েছে, সেই তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত। তথ্যটা আমরা নিচ্ছি, দেখো বলা আছে 16, 15, 17, 16, 16, 15, 17, 16, 4টে হলো। ঠিক আছে, 16, 15, 17, 16, 15x 19, 17, 15x 19, 17। ঠিক আছে, 15x 19, 17, 14, 14, এই কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে। ঠিক আছে, তাহলে বলছে এই তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে তাহলে x এর মান কত। আমরা এগুলো ছোট থেকে বড় সাজিয়ে নিচ্ছি, দেখো স্মলেস্ট সবচেয়ে ছোট 14 আছে, একটা 15, একটা দুটো 15, 15, আমরা এখানে 15 এক্সট্রা নিয়ে নিচ্ছি তার পাশে। 16 কটা আছে, 16 আছে একটা দুটো, এই যে 16, 16। 17 কটা আছে, একটা দুটো, 17, একটা দুটো। 18 নেই এখানে, 19 একটা আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা হলো। বলছে এই তথ্যের সংখ্যাগুরু মান, তথ্যের সংখ্যাগুরু মান 15, মানে যে তথ্যটা সবচেয়ে বেশিবার থাকে সেটাই সংখ্যাগুরু মান হয়। তাহলে সংখ্যাগুরু মান 15 হতে হলে দেখো 15 দুবার, এক্সট্রাকে আমরা যদি বাদ দিই, এইটা দুবার, 16 দুবার, 17 দুবার, তাহলে সংখ্যাগুরু মান 15 হতে হলে যেটা 3বার সেটা অবশ্যই হবে, তার মানে এক্সট্রাকে 15 অবশ্যই হতে হবে, তবে 3বার হবে, তবে সংখ্যাগুরু মান হবে। তাহলে সংখ্যাগুরু মান 15 হলে x এর মান অবশ্যই 15 হতে হবে। ঠিক আছে, তাহলে অপশান 6টা, অপশান এ 15, অপশান x এর মান 15 হতে হবে, তবে সংখ্যাগুরু মান 15 হবে। যদি 16 বলা থাকতো x এর মান 16 হতো, তাহলে 3বার 16 হয়ে যেত। যদি সংখ্যাগুরু মান 17 বলতো তাহলে x এর মান 17 হতো, তবে 3বার, এখানে এই ক্ষেত্রে 3বার 17 হতো। হলো, দেখো তাহলে এমসিকিউগুলো কমপ্লিট হলো। এবার আমরা শূন্যস্থান পূরণ শুরু করব। শূন্যস্থান পূরণ দেখো, শূন্যস্থান পূরণ কি বলছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় একটা, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে, সমান সময়ের জন্য যদি মূলধন নিয়োজিত করে থাকে তাকে সরল অংশীদারি কারবার বলা হয়। তাহলে শূন্যস্থানে সরল হবে 2 এর দাগের 1-এরটা, 2 এর দাগের 1-এর শূন্যস্থানে সরল হবে। ঠিক আছে, শূন্যস্থানে সরল 2 এরটা, 1-এরটা সরল হবে শূন্যস্থানে। 2 এরটা দেখো, দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় অনুবন্ধী করণী হয়। এগুলো কষার কিছু নেই, যোগফল আর গুণফল যদি অনুবন্ধী, অনুবন্ধী শূন্যস্থানে করণী পাশে লেখা আছে। ঠিক আছে, যোগফল আর গুণফল মূলদ সংখ্যা হলে তাহলে করণীদ্বয় অনুবন্ধী হয়। ঠিক আছে, 3-এরটা দেখো, সূর্যের উন্নতিকোণ যখন 45 ডিগ্রি, তাহলে পোস্টের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য কী হবে, সমান হবে। সূর্যের উন্নতিকোণ এটা সমান, পোস্টের দৈর্ঘ্য ছায়া দৈর্ঘ্য সমান, কারণ এই যখন 45 ডিগ্রি কোণ করে এইটা, তাহলে tan 45 সমান লম্ব বাই ভূমি, tan 45 সমান লম্ব বাই ভূমি, tan 45 1, তাহলে কোণাকুণি গুণ করলে এটা AB আর সি, এটা থিটা, তাহলে tan থিটা সমান কত হয়, এটা AB বাই BC। এবার এইটা যদি 45 হয়, tan 45 1 হয়ে যাবে, 1 = AB বাই BC। তখন
কোণাকুণি গুণ করলে এবি সমান বিসি হচ্ছে, মানে প্রস্থের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান হচ্ছে, তাহলে সমান হবে tan 45 ডিগ্রি হলে। ঠিক আছে, পরেরটা দেখো, এবিসি ও ডিইএফ এর পরিসীমা 30 সেমি ও 18 সেমি। এবিসি ও ডিইএফ সদৃশ, বিসি ও ইএফ অনুরূপ বাহু। ঠিক আছে, বিসি ও ইএফ অনুরূপ বাহু, বিসি 9 সেমি বলেছে। দেখো চিত্র অঙ্কন করছি আমরা। আচ্ছা, বিসি আর ইএফ আমরা একবার যদি ডাইরেক্ট ক্যালকুলেশন করে নিই, বিসি ইএফ যদি অনুরূপ বাহু হয় তাহলে এবিসি হচ্ছে 30 এবিসির 30 পরিসীমা আর ডিএফ এর 18, এর পরিসীমা বা এর পরিসীমা, তাহলে এর অনুরূপ বাহু বা এর অনুরূপ বাহু। ঠিক আছে, একইভাবে হয়ে যাবে। তাহলে প্রথমটা অনুরূপ বাহু হচ্ছে 9, বিসি আর ইএফ অনুরূপ বলেছে, তাহলে 9 বাই, তাহলে বিসির মানটা বসিয়ে দিচ্ছি, আর এখানে ইএফ, তাহলে ইএফ কত হবে 30 ইন্টু ইএফ, তাহলে ইএফ এর মান হয়ে যাবে এই 18 ইন্টু 9 বাই 30, এইটা হবে। ঠিক আছে, এবার আমরা 3 দিয়ে যদি কেটে দিই, 3 10 30 আর 3 9, তাহলে 3 18 54 বাই 10, এটাকে আর ক্যান্সেল করলে আবার ভাগ করে দেখতে হবে আমরা, তার চেয়ে আমরা ডাইরেক্ট মান পুট করে দিই, 5.4 হয়ে যাচ্ছে। তাহলে 5.4 হয়ে যাবে, তাহলে 4-এরটা 5.4, শূন্যস্থানে হবে 5.4। এইভাবে অ্যাকুরেট দাগ নাম্বার দিয়ে শূন্যস্থানে মানগুলো বসিয়ে দিলেও হবে। এবার যদি তোমরা পূর্ণ বাক্যটা লিখে দাও আরও ভালো হবে। ঠিক আছে, নেক্সট দেখো x1 x2 x3 টু xn এর গড় x বার, তার মানে x বারের মান কত, তার মানে x বার ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn বাই n, তার মানে x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn ইজ ইকুয়াল টু n x বার। এইটা হলো, তাহলে বলেছে ax1 ax2 ডট 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 axn এর গড় কত, তাহলে ax1 ax2 ax3 axn এদের গড় চাইছে, তাই তো, এদের গড়, তাহলে এদের গড় মানে নট এনটা সংখ্যা আছে, তাহলে এন দিয়ে ভাগ, তাহলে এখানে এ কমন নিলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn হয়ে যাচ্ছে বাই n, তাহলে x1 প্লাস ডট ডট করে xn এর মান কত, n x বার, n x বার বাই n কেটে গেলে ax বার হয়ে যাচ্ছে, তাহলে শূন্যস্থানে ax বার হয়ে যাবে। ঠিক আছে, শূন্যস্থানে ax বার হয়ে যাবে। 6-একটা দেখো, লাস্ট শূন্যস্থান পূরণের, একটি লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, চোঙ আর শঙ্কুর ব্যাসার্ধ সমান এবং তাদের উচ্চতাও সমান, তাহলে তাদের আয়তনের অনুপাত। তাহলে চোঙের পাই আর স্কোয়ার এইচ ইস টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেহেতু এই পাইয়ের মান তো সমান আর ব্যাসার্ধ আর এর মান আর এইচ এর মানও সমান বলেছে পরস্পরের, তাহলে আমরা পাই আর স্কোয়ার এইচ যদি তুলে দিই হয়ে যাচ্ছে 1:1/3, 3 দিয়ে গুণ করে দিলে 3:1 হয়ে যাচ্ছে, 3:1 অ্যান্সার আসছে। ঠিক আছে, তাহলে শূন্যস্থানে 6-এরটা শূন্যস্থানে হয়ে যাবে 3:1। এটা বুঝতে পারলে এখানটা ক্যালকুলেশনটা দেখো, এইটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন, এটা শঙ্কুর আয়তন, পাই আর স্কোয়ার এইচ আমরা তুলে দিচ্ছি, তুলে দিলে এখানে 1 পড়ে থাকছে, এটা 1/3 পড়ে থাকছে, 3 দিয়ে গুণ করলে 3/3 আর এখানে 3 কেটে গিয়ে 1 পড়ে থাকছে, তাহলে 3:1 অ্যান্সার আসছে। ঠিক আছে, যেটা আগে বলবে সেটাকে আগে নিতে হবে। হ্যাঁ, যদি শঙ্কুটাকে আগে বলে দিত, তাহলে যদি শঙ্কুটাকে আগে বলে দিত অ্যান্সার কিন্তু 1:3 হয়ে যেত। এইভাবে ভাবনা চিন্তা করে করতে হবে। ঠিক আছে, এবার দেখো 3-এর দাগে সত্য মিথ্যা শুরু করছি আমরা। 3-এর দাগে সত্য মিথ্যা, তিনের দাগের 1 কি বলেছে দেখি, আসল ও শতকরা বার্ষিক সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে। আসল আর সুদের হার দেখো ভালো করে বোঝো, এই পি এবং আর সুদের হার এই দুটো একই থাকছে, এই দুটো যদি একই থাকে বলছে যে সুদ বাড়তে থাকবে, সময় কমলে সুদ বাড়বে, ব্যস্ত সম্পর্কের মানে এটা, কিন্তু এটা কখনোই হয় না, কারণ যদি এই দুটো একই থাকে যত সময় বেশি হয় সুদও বেশি হতে থাকে, তাহলে প্রথমটাই মিথ্যা হবে। 3-এর দাগের 1 মিথ্যা, আসল এবং সুদের হার একই থাকলে
সময় বাড়লে সুদ বাড়ে, তো 5 বছরের সুদ যা 10 বছরের সুদ বেশি হয়, এরকম তো হয় না যে 5 বছরের সুদ যা 10 বছরের সুদ কম, ব্যস্ত অনুপাত মানে সেটাই তো, সেটা কখনো হয় না, সেই জন্য মিথ্যা। আচ্ছা 2 দেখো, এখানে বলেছে y মাইনাস জেড প্রপোর্শনাল 1/x, 2 বলেছে y মাইনাস জেড প্রপোর্শনাল 1/x বলা আছে। আচ্ছা z মাইনাস এক্স প্রপোর্শনাল 1/y, তাহলে আমরা y মাইনাস জেড ইজিক্যাল টু এটা আমরা k1/x ধরি, তাহলে k1 এর মান কত হচ্ছে, গুণ করে দিলে xy মাইনাস xz হয়ে যাচ্ছে। আর কি বলা আছে, আর বলা আছে z মাইনাস এক্স প্রপোর্শনাল 1/y, z মাইনাস এক্স প্রপোর্শনাল 1/y, তার মানে z মাইনাস এক্স ইজিক্যাল টু k2/y হবে, k2 এর মান কত yz মাইনাস xy, এইটা হবে কোনাকুনি গুণ করলে। আর কি হচ্ছে, ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি বলেছে শূন্য হবে, দেখো করছি, তারপর বলা আছে x মাইনাস ওয়াই প্রপোর্শনাল 1/z, তাহলে x মাইনাস ওয়াই সমান k3/z, ঠিক আছে। তাহলে k3 এর মান কত, k3 ইজ ইকুয়াল টু xz মাইনাস xy, তাহলে k1 প্লাস k2 প্লাস k3 সমান xy মাইনাস xz প্লাস yz মাইনাস xy প্লাস xz মাইনাস xy হয়ে যাচ্ছে। দেখো প্লাস xy মাইনাস xy ক্যান্সেল, মাইনাস xz প্লাস xz, আর দেখো এটা yz ছিল, আমরা একবার চেক করে নিচ্ছি, দেখো এটা yz মাইনাস xy প্লাস xy মাইনাস xy এখানে হয়ে যাবে। আচ্ছা এইটা xz মাইনাস yz হবে, এখানটা এটা yz হবে, এটা yz, তাহলে এই yz এর সঙ্গে yz ক্যান্সেল, xz xy এর সঙ্গে এই xy ক্যান্সেল, ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি শূন্য হচ্ছে, ঠিক আছে। কি বলেছে, ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি শূন্য হবে, তার মানে সত্যই বলেছে, যেটা দিয়েছে সেটা সত্য, তথ্যটা সত্য হবে, ঠিক আছে। নেক্সট দেখো 3 কি বলেছে, একটি কোণ থিটার জন্য সাইন থিটা 4/3 হতে পারে, মনে রাখবে -1 লেস দ্যান ইজ ইকুয়াল টু সাইন থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 1, সাইন থিটার মান -1 থেকে 1 এর মধ্যে হয়, সর্বোচ্চ মান হয় 1, সর্বনিম্ন মান -1। এবার বলেছে সাইন থিটার মান 4/3, 4/3 উপরে 4 মানে 1 পয়েন্ট সামথিং, মানে 0 হচ্ছে বেশি, 1 নয়, তার মানে সাইন থিটার মান কখনো 1 এর বেশি হতে পারে না, তাহলে এটা মিথ্যা হবে অবশ্যই। বুঝতে পারলে কি বললাম, সাইন থিটার মান সর্বদা -1 এর চেয়ে 1 এর মধ্যে হয়, সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু সাইন থিটার 1, কিন্তু এইটার মান হচ্ছে 1.33 মতো হচ্ছে, ঠিক আছে, তার মানে অতটা হয় না, সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু 1, তাহলে যে তথ্যটা দেওয়া আছে মিথ্যা, ভুল দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট দেখো পরেরটা, 4টা, কি বলছে দেখে, 4টা বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তস্ত কোণ স্থূলকোণ, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর হলে সূক্ষ্মকোণ হয়, এটা তোমাদের বইয়ে আছে, ঠিক আছে, প্রয়োগ, এটা একটা প্রয়োগ, অর্ধবৃত্ত প্রয়োগের স্টেটমেন্ট আছে, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তস্ত কোণ সূক্ষ্মকোণ হয় কিন্তু স্থূলকোণ বলেছে, তাই এটা মিথ্যা, 4টা মিথ্যা হচ্ছে, ঠিক আছে। 5টা দেখি কি আসছে, দেখো 5টা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বোচ্চ একটা সমকোণী ত্রিভুজের বাহুত্ব হয়, একটি এটি একটা শঙ্কু হয়, এটা তির্যক উচ্চতা, এটা উচ্চতা, আর এইটা ব্যাসার্ধ, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা ব্যাসার্ধ, শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বোচ্চ একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হয়, কারণ এইটা তো এটা না, এটা লম্ব, তো এটা লম্বভাবে থাকে, এটা একটা সমকোণী ত্রিভুজ সর্বদা, তার মানে এই তথ্যটা সঠিক, এটা সত্য, ঠিক আছে। এখানে কষার কিছু নিয়ে আমরা দেখেই বুঝতে পারছি। নেক্সট দেখো যেটা বলেছে, আবার একটা তথ্য আছে, 30, 34, 35, 36, 30, 34, 35, 36, 30, 34, 35, 36, 37, 38, 39, 40, 37, 38, 39, 40, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 বলছে এই তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় 1.5, এখানে আমাদের মধ্যমা কত হচ্ছে দেখি, জোড় সংখ্যা থাকলে মাঝে দুটো সংখ্যা থাকে, টোটাল মান কটা আছে, 8টা আছে, তাহলে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা হলে মাঝের মান 2টো হবে, দেখো এইদিকে 3টে মান, এদিকে 3টে মান, তাহলে মধ্যমা এখানে কত আপাতত, এখন মধ্যমা হচ্ছে এই যে 36 প্লাস 37
বাই 2, তার মানে এইটা হয়ে যাবে 36.5 হয়ে যাচ্ছে। এবার যদি 35 না থাকে, এর তথ্যটা কীরকম হয়ে যাবে? 30, 34, 36, 37, 38, 39, 40। তাহলে এখন মধ্যমা কত? দেখো এদিকে 3টে মান, এদিকে 3টে মান, মাঝে একটা মান, তাহলে এখন মধ্যমা 37। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? 37 মাইনাস 36.5 ইকুয়াল টু 0.5 বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখানে কি বলেছে? এখানে বলেছে বৃদ্ধি পাবে 1.5, মধ্যমা বৃদ্ধি পায় 1.5। তাহলে আমরা কোষে দেখালাম, দেখো আবারও বলছি, জোড় সংখ্যক থাকলে মাঝের দুটো মানের সমষ্টি বাই 2 মধ্যমা, আর বিজোড় সংখ্যক মান থাকলে, মোট মান যদি বিজোড় সংখ্যক থাকে তাহলে ছোট থেকে বড় সাজিয়ে নিয়ে, ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়ে মাঝে একটা মান থাকবে, সেটাই মধ্যমা হবে। এখানে যেহেতু 7টা মান হয়ে যাচ্ছে, এইটা মাঝের মান, এদিকে 3টে, এদিকে 3টে, এইটাই মধ্যমা। তাহলে মধ্যমা কতটা বেড়েছে? এটা 37, এটা 36.5, তার মানে 0.5 বেড়েছে, কিন্তু বলা আছে বাড়বে 1.5, তার মানে মিথ্যা। এটা এলো, ঠিক আছে। দেখো সত্য মিথ্যাগুলো সব হয়ে গেল। এবার আমরা 4এর দাগের 2 নাম্বার করে যেগুলো আছে সেইগুলো সলভ করব। 12টা আছে, 12টা সলভ করে নেবো। দেখো ভালো নাম্বার স্কোর করতে হলে কিন্তু শর্ট কোশ্চেনে ভালো নাম্বার পেতেই হবে। শর্ট কোশ্চেনে যদি না ভালো নাম্বার বেশি নাম্বার তুলতে পারো, তাহলে ভালো নাম্বার পাওয়া খুব চাপের হয়ে যাবে। তাই শর্ট কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে। 4এর দাগের 1-এরটা কী বলেছে দেখো। 4এর দাগের 1-এরটা বলেছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে নির্ণয় করে। ধরি আসল সমান p টাকা, সুদের হার ইকুয়াল টু r%, ঠিক আছে। সময় কত? সময় সমান n বছর। তাহলে সুদ আসল কত? দ্বিগুণ হবে বলেছে, সুদ আসল ইকুয়াল টু 2p। অতএব শর্তানুসারে, দেখো একবার বলে দিই, বলছে কিছু টাকা n বছরে দ্বিগুণ হচ্ছে, কত বছরে 4 গুণ হবে। আমরা ধরে নিচ্ছি p টাকা 8% হারে n বছরে দ্বিগুণ 2p হয়ে যাচ্ছে। তাহলে শর্তানুসারে চক্রবৃদ্ধি সুদ হারে বলেছে p × 1 প্লাস r/100 তারপরে n ইকুয়াল টু 2p, তবে দ্বিগুণ হচ্ছে। এটা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা, চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা এটা। মানে যে 2p হলে তবে তো এটা থেকে p বিয়োগ করলে সুদ p আসল p, তবে টোটালটা 2p হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তাহলে p ক্যান্সেল আউট হলে এখান থেকে 1 প্লাস r/100 তারপরে n ইকুয়াল টু 2, ঠিক আছে। এবার আমরা ধরে নিচ্ছি, ধরি p টাকা r% হারে বা r% সুদের হারে t বছরে 4 গুণ হবে। চেয়েছে কত বছরে 4 গুণ হবে, তাই তো? চেয়েছে কত বছরে 4 গুণ হবে। তাহলে অতএব শর্তানুসারে কি হবে? শর্তানুসারে p × 1 প্লাস r/100 তারপরে t ইকুয়াল টু 4p হয়ে যাবে, 4p হয়ে যাবে। তাহলে এক্ষেত্রেও যদি p ক্যান্সেল হয়ে যায়, 1 প্লাস, এগুলো 2 নাম্বারের কিন্তু নিখুঁতভাবে কষে দেখাতে হবে, যেভাবে কষে দিচ্ছি 4, বা 1 প্লাস r/100 তারপরে t, মানে এটা 2 টু দি পাওয়ার 2, বা 1 প্লাস r/100 তারপরে t সমান 2 এর মান কত? এইটা 1 প্লাস, এই 2টার মানটা আমরা নিচের 2টার পুট করছি, 1 প্লাস r/100 তারপরে n, এটা হোল তারপরে 2। অতএব 1 প্লাস r/100 তারপরে t সমান কত হবে? এটা সূচকের নিয়ম অনুযায়ী 1 প্লাস r/100 তারপরে 2n হয়ে যাচ্ছে। অতএব উভয় দিক দেখো ভেতরের মানটা একই আছে, তাহলে তুলনা করলে আমরা কি পেয়ে যাচ্ছি? t ইকুয়াল টু 2n। তাহলে উত্তর লিখে দেবে, অতএব কিছু টাকা চক্রবৃদ্ধি হার সুদে n বছরে দ্বিগুণ হলে 2n বছরে 4 গুণ হবে, এটাই উত্তর লিখবে। কিছু টাকা চক্রবৃদ্ধি সুদের হারে, নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে n বছরে দ্বিগুণ হলে 2n বছরে 4 গুণ হবে। নেক্সট দেখো 2-এরটা, ঠিক এইভাবেই কষবে কিন্তু।
দুইয়েরটা কি বলেছে, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা, লাভ 900 টাকা হলে আফরিনের মূলধন কত? আচ্ছা, রাজীবের মূলধন মূলধন 6000 টাকা, মোট লাভ কত? মোট লাভ বলেছে 1500 টাকা। ঠিক আছে, রাজীবের মূলধন বলেছে 6000 টাকা, মোট লাভ 1500 টাকা, রাজীবের লাভ 900 টাকা বলেছে। রাজীবের লাভ 900 টাকা। অতএব রাজীবের সঙ্গে আফরিন আছে, তাহলে আফরিনের লাভ কত? আফরিনের লাভ সমান 1500 মাইনাস 900 টাকা সমান 600 টাকা হচ্ছে আফরিনের লাভ। ঠিক আছে, আফরিনের লাভ হচ্ছে 600 টাকা। এটা এসে গেল। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আফরিনের মূলধন পি টাকা। আমরা ধরছি আফরিনের মূলধন পি টাকা। অতএব রাজীবের মূলধন কত? রাজীবের মূলধন ছিল 6000 বাই পি ইজ ইকুয়াল টু এর হচ্ছে এর লাভ 900, এর মূলধন বাই অন্যজনের, বা এর লাভ বাই অপরের লাভ। ঠিক আছে, এইভাবে। তাহলে এইখানেই আমরা এই শূন্য দুটো কেটে দিচ্ছি, বা এটা পুরোটা কেটে দিচ্ছি। 300 দিয়ে 3 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, বা 3p ইজ ইকুয়াল টু 6000 ইন্টু 2, বা p ইজ ইকুয়াল টু 6000 ইন্টু 2/3। এটা কেটে দিলে 2000 হয়ে যাচ্ছে। 6000কে 3 দিয়ে কাটলে 2000, বা p সমান 4000। দেখো, পি আমরা কি ধরেছিলাম? আমরা পি ধরেছিলাম আফরিনের মূলধন পি টাকা ধরেছিলাম। এখানে পি এর মান 4000, আফরিনের মূলধনই চেয়েছে, তাহলে 4000 এসছে। তাহলে উত্তর লিখবে যে আফরিনের মূলধন 4000 টাকা। একটা শূন্য বেশি হয়ে গেছে, আফরিনের মূলধন 4000 টাকা। ঠিক আছে, এটা উল্লেখ করবে। প্রত্যেকটা অঙ্কের কিন্তু উত্তর লিখে দেবে, আমি বলে দিচ্ছি। উত্তরগুলো কিন্তু অবশ্যই লিখবে। আফরিনের মূলধন 4000 টাকা। নেক্সট দেখো 3এরটা। তিনটা কি বলেছে দেখি। তিনটা বলেছে x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করো। x 12 y 27 ক্রমিক সমানুপাতি। হ্যাঁ, ক্রমিক সমানুপাতি। অতএব x/12 সমান y/27 হবে, এইটা হবে। ঠিক আছে, x/12 সমান y/27। তাহলে এইরকম আসছে আমাদের কন্ডিশন। এবার দেখো, আমরা এখান থেকে কি পেতে পারি, বা 12x ইজ ইকুয়াল টু 27, 12y ইজ ইকুয়াল টু 27x। তাহলে x/y করে নিলে এইটা কত হয়ে যাচ্ছে? এটা 12/27 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আনুপাতিক মান 12/27। তাহলে এটাকে আমরা ক্যান্সেল করতে পারি। যদি আমরা x এর মান, এটা 12 হয়ে যাচ্ছে, x/12 x/y করে নিয়েছি। এখানে বলেছে x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান চেয়েছে। x ও y এর ধনাত্মক মান চেয়েছে, তাহলে এটা 3 দিয়ে ক্যান্সেল হতে পারে। তাহলে x/y কত? 3 4 12, 3 9 27। ঠিক আছে, 4 আর 9 হচ্ছে। এবার যে ক্রমিক সমানুপাতি মানে কি? ক্রমিক সমানুপাতি মানে এটা এদের সঙ্গে একটা মান, নির্দিষ্ট ধ্রুবক মান গুণ করলে ওখানে বসালে স্যাটিসফাই করবে। ঠিক আছে, ধ্রুবক মান যদি আমরা গুণ করি, বসালে স্যাটিসফাই করবে। তাহলে আমরা x এর মান আমরা 4কে আর y এর মান 9কে ধরে নিতে পারি। এবার এখানে আমরা দেখতে হবে যে মানগুলো এখানে অ্যাকুরেট কত বসালে উভয় দিক সমান হচ্ছে। আমরা ধরি x ইজ ইকুয়াল টু 4k আর y ইজ ইকুয়াল টু 9k, k নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার অতএব 4k/12 সমান এটা k, 9k/27, এইটা হয়ে যাচ্ছে। তাহলে এটা 4-এর সঙ্গে এটা 12 আছে, কিন্তু এই যে 9 মানটা,
9 মানটা আমরা যদি এইটা নিয়ে নিই, এই 9 মানটা কিন্তু এখানে এই যে 9 মানটা এটা নিজেদের বুঝে ক্যালকুলেশনটা করতে হবে। 9 মানটা এখানে হলে এটা 12 চেয়ে কম হয়ে যাচ্ছে, তাহলে ধরুন এটা 4-এর সঙ্গে 3 গুণ করলে 12, এইটা যদি 9 হয় তাহলে স্যাটিসফাই করছে না, তাহলে কে এর মান এখানে 2 হলে স্যাটিসফাই করবে, কে ইজ ইকুয়াল টু 2 হবে, কে ইজ ইকুয়াল টু 2 হলে উপযুক্ত হবে। ঠিক আছে, অতএব এখানে 8/12 সমান 9×18/27। অতএব এখানে হয়ে যাচ্ছে, এটা এইভাবেই করতে হবে, x = 8 আর y = y এর জায়গায় y = হয়ে যাচ্ছে কত হচ্ছে, y = 18, 9×18, কে এর মান 2 হতে হচ্ছে, কে এর মান 2 হলে ক্রমিক সমানুপাতি হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 4-এরটা শুরু করছি। চারটা বলে দিয়েছে x = 3 + 2√2 হলে x + 1/x এর মান কত। x = 3 + 2√2, অতএব 1/x কত, 1/3 + 2√2 সমান 3 - 2√2 দিয়ে ওপর নিচে গুণ 1 × আর এখানে 3 + 2√2, 3 - 2√2, তাহলে দেখো এটা 3 - 2√2 হবে। এটা a + b × a - b হরে যেটা আছে, তাহলে a² - b² এর ফর্মুলা, a + b × a - b, a² - b² এর ফর্মুলা 3a² 9, 2√2² কত, 2 × 4 = 8, তাহলে 9 8/1, তার মানে এই উপরের মানটাই হচ্ছে 3 - 2√2, এটা 1/x এর মান, বা 1/x, বা এটা 1/x এর মান। অতএব x + 1/x সমান কত, x এর মান হচ্ছে 3 + 2√2 + 3 - 2√2, এটা 3 আর 3 6, ঠিক আছে, এইটা হচ্ছে। দেখো তাহলে তোমরা উত্তরটা লিখবে যে x + 1/x এর মান হবে 6, এটা অ্যান্সার লিখবে, কিন্তু প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার অবশ্যই লিখবে, x + 1/x এর মান হবে 6, প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার অবশ্যই লিখবে। নেক্সট 5-এরটা, একটি বৃত্তের দুটি জ্যা AB ও AC পরস্পর লম্ব, AB 4 সেমি, AC 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। একদম সহজ অঙ্ক, দেখো 5-এর অঙ্ক এটা। চিত্রটা আমরা এই সাইডে অঙ্কন করছি, এটা মনে করো একটা বৃত্ত, তোমরা চিত্র অঙ্কন করবে পেন্সিল, কম্পাস, স্কেল ইউজ করবে, ঠিক আছে। এটা AB AC, ঠিক আছে, কোনটা 4 সেমি বলেছে, AB 4 সেমি, এইটা মনে করো AB 4 সেমি, AC 3 সেমি, তাহলে এইটা যোগ করে দিলে এইটা এইরকম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলেছে একটি বৃত্তে দুটি জ্যা AB ও AC পরস্পর লম্ব, বৃত্তের দুটি জ্যা AB ও AC পরস্পর লম্ব, ঠিক আছে। আচ্ছা, AB সমান 4 সেমি, AC সমান 3 সেমি, AB সমান 4 সেমি, AC সমান 3 সেমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যেহেতু লম্ব, তাহলে BC কত, এটা অতএব ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ, ABC সমকোণী ত্রিভুজ, অতএব BC² মানে অতিভুজ স্কোয়ার = AC² + AB² হয়ে যাবে, বা BC² সমান ACর মান কত, ACর মান 3² + 4² বা BC² সমান 9 + 16, বা BC² সমান 16 আর 9 25, বা BC সমান ±5, অতএব BC সমান 5 হয়ে যাচ্ছে। অতএব এইটা কিন্তু বৃত্তের ব্যাস হবে, কারণ এইটা যদি এইটা ব্যাস হলে তবে যে কোনো একটা কোণ, যদি বৃত্তের উপর একটা কোণ যোগ করা হয় উভয় দিকে, তোমরা একটা উপপাদ্য করছো অর্ধবৃত্তচ্ছ কোণ সমকোণ, তার চিত্রটা এটা এসে আছে, দেখো এইটা ব্যাস হলে তবে এইরকম একটা কোণ 90 ডিগ্রি হবে, তার মানে BC বৃত্তের ব্যাস, ঠিক আছে। অতএব বৃত্তের ব্যাস BC সমান 5 সেমি, ঠিক আছে। অতএব ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ সমান 5/2 এত সেমি,
সমান 2.5 সেমি। তাহলে ফাইনাল অ্যান্সার লিখে দেবে যে বৃত্তের ব্যাসার্ধ হবে 2.5 সেমি। ফাইনাল অ্যান্সার লিখবে বৃত্তের ব্যাসার্ধ হবে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 2.5 সেমি। নেক্সট দেখো 6-এরটা। প্রত্যেক পেজে কিন্তু জ্যামিতির পার্ট থেকে 3টে করে 2 নম্বরের শর্ট কোশ্চেন থাকছেই, 3টে করে 2 নম্বরের শর্ট কোশ্চেন থাকছেই প্রত্যেকটা কোশ্চেনে জ্যামিতির থেকে। তারপরটা কি বলেছে, বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। আমরা সমকোণী ত্রিভুজ নিচ্ছি, এইটা মনে করো সমকোণী ত্রিভুজ, এর এবিসি ত্রিভুজ, এবিসি এর, এবিসি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ, বি কোণ সমকোণ, ঠিক আছে, এইটা বি কোণ সমকোণ। আচ্ছা, বিডি লম্ব এসি, বিডি লম্ব এসি, এইটা বিডি, বিডি লম্ব এসি, ঠিক আছে। তাহলে এইরকম কন্ডিশন হলে এই দিকের ত্রিভুজটা একবার মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়, এই দিকের ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, এবং এই দিকে দুপাশে দুটো ত্রিভুজও পরস্পর সদৃশ হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি কী কী কন্ডিশন এখানে দেওয়া আছে। এবি সমান 30 সেমি, বিডি সমান 24 সেমি। এবি সমান 30 সেমি প্রদত্ত, এবি সমান 30 সেমি, বিডি সমান 24 সেমি। বিডি, এটা বিডিটা 24, এবি 30, এবি 30 সেমি, বিডি 24 সেমি, এবি 30 সেমি, বিডি 24 সেমি। এবং এডিও দেওয়া আছে, এডি 18 সেমি, এডি সমান 18 সেমি। তাহলে কি চেয়েছে, এডি 18 সেমি হলে এখানে যেটা চেয়েছে, চেয়েছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করে, বিসি চেয়েছে। তাহলে বিসি যেহেতু চেয়েছে, আমরা এই উভয় দিকের, বিসি যেহেতু চেয়েছে, এই বিসির মানটা চেয়েছে, বিসিটা, এই মানটা বলা আছে মানে এই ত্রিভুজটাকে নিতেই হচ্ছে, এই মানটা বলা আছে মানে ছোট ত্রিভুজটাকে নিতেই হচ্ছে, ঠিক আছে। আমরা উভয় দিকে ত্রিভুজও নিতে পারি। আমরা যে ক্যালকুলেশনটা করছি এখানে, আমরা যে ক্যালকুলেশন এখানে, এই এর বিপরীত, এর বিপরীত বাহু হচ্ছে এইটা, এবং এর বিপরীত বাহু হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে অতএব এক্ষেত্রে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বি সি ডি সদৃশ, ঠিক আছে, এবিডি ও বিসিডি সদৃশ। অতএব কী হবে, এবিডি এর বিপরীত এবিডি, এই 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এবি, আর এখানে এর বিপরীত বাহু হচ্ছে বিসি, এবি বাই বিসি সমান, এখানে এর বিপরীত বাহু হচ্ছে এডি, আর এর সঙ্গে সমান কোণ হবে এইটা, এর বিপরীত বাহু হচ্ছে বিডি। বোঝা গেল? প্রত্যেকটা যেই কোণ যার সঙ্গে সমান তাদের বিপরীত বাহুগুলো নেওয়া হচ্ছে। তাহলে এবির দৈর্ঘ্য কত, 30, বাই বিসি কত, বিসি হচ্ছে, আচ্ছা বিসি, বিসি তো এখানে বলা নেই, বিডি বলা আছে, বিডি বলা আছে। তাহলে এবি হয়ে যাচ্ছে, বিসি নির্ণয় করতে দিয়েছে, বিসি নির্ণয় করব আমরা। এডি, এডি এখানে বলা আছে 18, আর বিডি বলা আছে 24। তাহলে বিসির মান কত হবে, বিসির সঙ্গে এইটা গুণ, তার মানে 30 × 24 বাই 18, 6 দিয়ে 4 6 24, 3 6 18, 3 10 30, 10, বা বিসি সমান 4 10 40 চলে আসছে, বিসি সমান 40 আসছে, ঠিক আছে। তাহলে তোমরা অ্যান্সার লিখবে বিসি এর দৈর্ঘ্য হবে 40 সেমি, এটাই উত্তর লিখবে, বিসি এর দৈর্ঘ্য হবে 40 সেমি, এটা তোমরা উত্তর লিখবে। এইভাবেই করতে হবে, এক্স্যাক্ট এইভাবেই করতে হবে, বিসি এর দৈর্ঘ্য হবে 40 সেমি। নেক্সট দেখো 7-এরটা। আমরা যেভাবে কষে দিচ্ছি একই রেট, তোমরা শুধু উত্তরটা, আমি উত্তরটা লিখছি না, উত্তরটা তোমরা নিজেরা লিখবে প্রত্যেকটা অঙ্কের, কিন্তু এইভাবেই কষবে, সম্পূর্ণ 2 নম্বর, প্রত্যেকটা 2 নম্বর করেই পাবে এইভাবে কষলে, কোনো এদিক ওদিক হবে না। আচ্ছা, আর একটা দেখো জ্যামিতি থেকে আছে, ও কেন্দ্রবৃত্তের দুটি ব্যাসার্ধের দৈর্ঘ্য ওএ এবং ওবি এর মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি, ঠিক আছে। ও কেন্দ্রবৃত্ত, ও কেন্দ্রবৃত্ত ওএ আর ওবির মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি। তাহলে আমরা সেরকম কোণটা নেই, চিত্র অঙ্কন করছি, দেখো এইরকম, এইটা ওএ 90 ডিগ্রি হলে এই দিকে চলে যায়, এতটা 90 ডিগ্রি, তার মানে 130 ডিগ্রি মানে মোটামুটি এইরকম হবে,
এইটা ও এ ও বি 130 নিলাম, ঠিক আছে। আচ্ছা, ও এ আর ও বির মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি। এ এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় টি বিন্দু ছেদ করে। আচ্ছা, এই রকম এখান দিয়ে একটা স্পর্শক গেছে আর এখান দিয়ে একটা স্পর্শক গেছে, এরা বর্ধিত হয়ে টি বিন্দুতে ছেদ করছে। চিত্রটা এইরকম, ঠিক আছে। এইটা 130 পুরোটা টি বিন্দুতে ছেদ করে। তাহলে কী কী চেয়েছে? এরকম যদি হয় তাহলে চেয়েছে টি বিন্দুতে স্পর্শকদ্বয় টি বিন্দু এ টি বি আর এ টি ও এর মান। এ টি বি এই কোণটা চেয়েছে, এ টি বি আর এ টি ও পুরোটা চেয়েছে আর অর্ধেক চেয়েছে। লেখো এখানে ও কেন্দ্রবৃত্তে ও এ ও ও বি দুটি ব্যাসার্ধ, ঠিক আছে। কোণ এ ও বি সমান 130 ডিগ্রি হলো, এ ও বি সমান 130 ডিগ্রি। আচ্ছা, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয়, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় টি বিন্দুতে ছেদ করে। টি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় টি বিন্দুতে ছেদ করে। এবার কি হয়েছে? এবার এইটা দেখো, এর ক্ষেত্রে এটা আমাদের এইরকম একটা তোমাদের উপপাদ্য আছে যে এইরকম কন্ডিশন হলে এই উভয় পাশের এই স্পর্শকের দৈর্ঘ্য সমান হয় এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। আমরা সেই প্রমাণটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে, একটা উপপাদ্য তোমাদের আছে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করে দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হবে এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করবে। আমরা তো সেই প্রমাণটা করি, এই দুপাশে দুটো যে ত্রিভুজ তাদের সর্বসম প্রমাণ করে তার প্রমাণটা করি, ঠিক আছে। আচ্ছা, অতএব এক্ষেত্রে ত্রিভুজ এ টি ও এবং এখানে যে কন্ডিশন আসবে, যা যা কন্ডিশন আসবে সেই অনুযায়ী আমরা এটা 2 নম্বর, সেই জন্য আমরা প্রমাণ করে দেখানোর দরকার নেই, আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি। এটিও এবং ত্রিভুজ বিটিও সর্বসম হবে। অতএব আবার কি এই কোণগুলো বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে। ও এ টি সমান ও বি টি সমান 90 ডিগ্রি। আচ্ছা, আর এই কোণটা সমান ভাগে ভাগ হয়ে যাবে। অতএব এ ও টি সমান বি ও টি সমান 130/2 65 ডিগ্রি। অতএব এটা 65 যদি হয়, এটা সম্পূর্ণটা যদি 65 হয় তাহলে আচ্ছা আমরা এই পুরোটার মানও পেয়ে যাবো। এটা যেহেতু একটা চতুর্ভুজ হয়ে যাচ্ছে, কোণ এ টি বি কত হবে? 360 মাইনাস দুদিকে দুটো 90 প্লাস 130 বিয়োগ করলে 360 মাইনাস 90 180 আর তার সঙ্গে 130 210 310 সমান 50 ডিগ্রি। আর একটা কোণ কি? এটিবি এর মান বেরিয়ে যাচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটিও কত? তার অর্ধেক, এটা সর্বসম। অতএব এটিও তার অর্ধেক সমান 50/2 সমান 25 ডিগ্রি। তাহলে অ্যান্সার লিখবে এটিবি কোণের মান হবে 50 ডিগ্রি আর এটিও কোণের মান হবে 25 ডিগ্রি। আমরা এটা হচ্ছে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম। এইটা না লিখলেও হবে, তাহলে যেহেতু আমরা অন্যভাবে করলে এটার দরকার ছিল, এখানে আর এটা দরকার নেই, 65 ডিগ্রি মানটা বের করার দরকার নেই। এখানে লিখে দাও তাহলে, যেহেতু চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, যেহেতু চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। এই 4টে কোণ, 1টা 2টো 3টে 4টে অন্তঃকোণের সমষ্টি 360 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট দেখো 8এরটা, 7এরটা হলো 8এর অঙ্ক দেখো। আরেকটা কি বলেছে দেখছি আমরা। আরেকটা বলেছে যে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি,
0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি বলা আছে। হ্যাঁ, 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি। তাহলে 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটার সর্বনিম্ন মান কত হবে? তাহলে লেখো, আমরা জানি 3 ট্যান থিটা মাইনাস 9 ট্যান স্কোয়ার থিটা আছে মাইনাস 2 কট থিটা, 2 কট থিটা তার স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। যে কোনো কিছুর বর্গ 0 হচ্ছে 0 বা তার চেয়ে বড় হবে। ঠিক আছে, এইটা মাইনাস যদি দুটো সমান হয়ে যেত তাহলে 0, বাকি যদি সমান না হয় এখানে যাই মান হোক 0 হচ্ছে বড় হবে। এখানে মাইনাস, ভেতরে মাইনাস চলে এলো, মাইনাসের স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা আমরা এবার a মাইনাস বিতে হোল স্কোয়ারের সূত্র ফেলছি। এইটা স্কোয়ার করলে কত হবে? 9 ট্যান স্কোয়ার থিটা a স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু 3 ট্যান থিটা ইন্টু 2 কট থিটা প্লাস এটা হয়ে যাবে 4 কট স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, বা 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটা। এখানে ট্যান কট 1 হয়, ট্যান ইন্টু কট 1, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস 12 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, বা 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 12 হচ্ছে। তাহলে এর মান হয় 12 বা তার চেয়ে বেশি। তাহলে সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান 12, তার সর্বোচ্চ মান এর চেয়ে অনেক বেশি হবে, সেটা এখন এখানে ক্যালকুলেশন প্রযোজ্য নয়। তাহলে এখানে উত্তর লিখবে যে 9 ট্যান স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটার সর্বনিম্ন মান 12, এটাই অ্যান্সার হবে। আর এইটাই করতে হবে, এক্স্যাক্ট এইটাই করে দেখাতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো 9এরটা, 9এর অঙ্ক দেখো। কি বলেছে? একটি স্তম্ভের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের অনুপাত √3:1। একটি স্তম্ভের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্যের অনুপাত √3:1। স্তম্ভের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের অনুপাত √3:1। আমরা ধরে নিচ্ছি, স্তম্ভের দৈর্ঘ্য √3x এত একক লিখছি, এবং ছায়ার দৈর্ঘ্য x এত একক। ঠিক আছে, ধরি স্তম্ভের দৈর্ঘ্য √3x একক আর ছায়ার দৈর্ঘ্য x একক। তাহলে বলেছে যে সূর্যের উন্নতিকোণ নির্ণয় করো। ধরি সূর্যের উন্নতিকোণ থিটা, আবারও ধরে নিচ্ছি, আমরা ধরি সূর্যের উন্নতিকোণ থিটা। তাহলে অর্থাৎ ট্যান থিটা সমান কত হবে? এটা স্তম্ভ হলে এটা ছায়া, তাহলে এটা লম্ব, এই যে √3xটা লম্ব আর এক্সটা ভূমি হয়ে যাচ্ছে। চিত্র যদি এরকম অঙ্কন করে দাও, এটা a b c। ঠিক আছে, তাহলে ট্যান থিটা সমান, এটা যদি থিটা হয়, ট্যান থিটা ইকুয়াল টু ab বাই bc। তোমরা কিন্তু চিত্র অঙ্কন করবে, স্কেল পেন্সিল ইউজ করবে অবশ্যই। বা ট্যান থিটা সমান ab এর মান কত? √3x, bc এর মান শুধু x, এটা কেটে যাচ্ছে। স্তম্ভের দৈর্ঘ্য কি বলেছে? একটি, আচ্ছা ছায়ার দৈর্ঘ্য আগে বলা আছে, এটা উল্টো হয়ে গেছে। ছায়ার দৈর্ঘ্য আগে বলা আছে, এখানে ছায়ার হবে, এটা ছায়া স্তম্ভ, এটা ছায়া এটা স্তম্ভ, প্রত্যেকটা উল্টো হয়ে গেছে। এটা ছায়া √3x। ধরি ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের দৈর্ঘ্যের অনুপাত এত, অতএব ছায়ার দৈর্ঘ্য সমান এত আর স্তম্ভের দৈর্ঘ্য সমান এত। সূর্যের উন্নতিকোণ এত হলে ট্যান থিটা সমান এইটা বাই এইটা, তাহলে ab সমান x আর এইটা হয়ে যাচ্ছে √3x, x কেটে যাচ্ছে, ট্যান থিটা সমান 1/√3, বা ট্যান থিটা সমান ট্যান কতর মান? ট্যান 30 মান, অতএব থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ট্যান 30 মান 1/√3, তাহলে √3 জায়গায় আমরা ট্যান 30 বসিয়ে দিয়েছি, থিটা সমান 30 হয়ে গেছে। তাহলে অ্যান্সার লিখবে সূর্যের উন্নতিকোণ হবে, আমরা থিটার মান, এই যে থিটা কি ধরেছিলাম, সূর্যের উন্নতিকোণ থিটা, অ্যান্সার লিখবে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি, এটাই উত্তর লিখবে। ঠিক আছে, পরবর্তী দেখো 10এরটা, 9এরটা হয়ে গেল। দশেরটা কি বলেছে দেখে? 10এর বলা আছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s এবং আয়তন v। ধরি গোলকের
ধরি গোলকের ব্যাসার্ধ আর একক, অতএব গোলকের আয়তন কত হবে 4/3 পাই আর কিউব, এত ঘন একক। আর গোলকে বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার, এত বর্গ একক। তাহলে এখানে যে কন্ডিশন বলে দিয়েছে যে শর্তানুসারে কি বলেছে, এখানে বলেছে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস আয়তন ভি, অতএব এস সমান 4 পাই আর স্কোয়ার আর ভি সমান 4/3 বাই আর কিউব। অতএব এস কিউব বাই ভি স্কোয়ারের মান চেয়েছে, এস কিউব বাই ভি স্কোয়ার সমান এস এর মান কত 4 পাই আর স্কোয়ার তার কিউব, ভি হচ্ছে 4/3 পাই আর কিউব তার স্কোয়ার। তাহলে এটা 3 বার হবে, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, এটা 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। এখানে পাই ক্যান্সেল, পাই ক্যান্সেল, ঠিক আছে। এটা আর স্কোয়ার, তিনটে আর স্কোয়ার গুণ আর 6 হয়, আর কিউব আর6 হয়, তাহলে এটা কেটে যাচ্ছে 8 টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে। আচ্ছা, এই 4 কাটলো, এই 4 কেটে গেল, তাহলে এই 4 এখানে 4 পড়ে আছে আর পাই পড়ে আছে, 4 পাই আর এটা 3 থেকে 9টা উপরে আসবে সমান 36 পাই। তাহলে অ্যান্সার লিখবে এস কিউব বাই ভি স্কোয়ারের মান হবে 36 পাই। অ্যান্সার লিখবে এস কিউব বাই ভি স্কোয়ারের মান হবে 36 পাই, ঠিক আছে, এটাই অ্যান্সার লিখবে। ক্যালকুলেশনটা দেখো, এইভাবেই ক্যালকুলেশন করবে। ওকে, 9টা একটি আয়তঘনক 11টা, দেখো 10 হলো 11টা। এখানে কি বলে দিয়েছে, বলা আছে একটি আয়তঘনকের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু z। আয়তঘনকের তল সংখ্যা x, ধার সংখ্যা y, তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু z, কর্ণ p। শীর্ষ বিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p, ঠিক আছে। তাহলে আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রে হয়, আমরা জানি আয়তঘনকের তল কটা থাকে, 2, 4, 6টা তল থাকে আয়তঘনকের তল সংখ্যা 6টি। আয়তঘনকের ধার কটা, ধার 4, 4, 8, 3, 4, 12টি হয়, 12টি। শীর্ষবিন্দু কটা, শীর্ষবিন্দু ধার মানে বাহু হচ্ছে, শীর্ষবিন্দু 1, 2, 3, 4, 5, 8টা হচ্ছে, শীর্ষবিন্দু সংখ্যা 8টি। আর কর্ণ কটা হয়, কর্ণ সংখ্যা 4টি হয়। এই যে একটা আয়তঘন হয়, এই যে আয়তঘন যদি এইটা হয়, এই যে 1, 2 এইভাবে ধার গুনলে দেখবে 12টা ধার পাবে। তল হচ্ছে এই দিক, ওপর নিচে, এই সাইড ওই সাইড, তার মানে 6টা তল হচ্ছে এইভাবে। কর্ণ 4টে পাবে আর শীর্ষবিন্দু 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে। তাহলে কিসের মান চেয়েছে, অতএব x সমান কত, x হচ্ছে তল 6, y হচ্ছে ধার সংখ্যা 12, শীর্ষবিন্দু হচ্ছে z সমান কত, শীর্ষবিন্দু 8, আর কর্ণ p সমান 4, এইটা, ঠিক আছে। কি বলেছে এখানে, x মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস পি, x মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস পি, x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি, এটার মান সমান x এর মান কত 6 মাইনাস 12 প্লাস জেডের মান 8 প্লাস পি এর মান কত 4, এটা 4 হবে। 8 আর 4 12 কেটে গেল, 6 অ্যান্সার আসছে, ঠিক আছে, 6 অ্যান্সার আসছে। তাহলে লিখে দেবে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান 6 হবে, এটাই অ্যান্সার হবে। অ্যান্সারটা লিখবে তোমরা x মাইনাস ওয়াই
প্লাস জেড প্লাস পি এর মান 6, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু বেশিরভাগ পেজেই থাকছে এইরকম অঙ্ক, এগুলো ভালো করে তৈরি রাখবে। এবার দেখো এই পেজের শেষ অঙ্ক 4 দাগের কি বলেছে, দেওয়া আছে ইউআই ইজ ইকুয়াল টু এক্সআই মাইনাস 25/10, ইউআই ইজ ইকুয়াল টু এক্সআই মাইনাস 25/10, অতএব এ সমান কত, এ সমান হচ্ছে 25 আর এইচ সমান 10, এ সমান 25 হচ্ছে, এইচ সমান 10 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু দেওয়া আছে 20 প্রদত্ত, সামেশন অফ এফ আই এক্স আই সমান 20 আর সামেশন অফ এফ আই সমান 100, এটা দেওয়া আছে। সামেশন অফ এফ আই এক্স আই সমান 20, সামেশন অফ এফ আই 100। তাহলে এক্স বারের মান আমাদের ফর্মুলা আছে, এখানে লিখে দাও। আমরা জানি এক্স বার সমান এ প্লাস সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ। এক্স বারের মান কত 25 প্লাস সামেশন অফ এফ আই এক্স আই 20, সামেশন অফ এফ আই এর মান 100 ইন্টু এইচ এর মান কত, এইচ এর মান এই যে 10, এই মানটা এইচ এর মান হয়, ঠিক আছে, এটা এইচ এর মান। তাহলে এইটা কেটে গেল, 0 0, এই 0 এই 0 কেটে গেল, কত পড়ে আছে 25 প্লাস 2 সমান 25 আর 2 27 পড়ে আছে, 27 অ্যান্সার এলো, ঠিক আছে, 27 অ্যান্সার এলো। তাহলে তোমরা লিখে দেবে যে এক্স বারের মান হবে 27, অ্যান্সার লিখবে এক্স বারের মান হবে 27, ঠিক আছে। দেখো এর সাথে সাথেই আমাদের এই পেজটা কমপ্লিট হয়ে গেল। পেজ নাম্বার 424-এ যে কোশ্চেনটা ছিল, কোশ্চেন পেজ নিউ ফারাক্কা হাই স্কুলের সলিউশন হয়ে গেল। আমরা পরের ক্লাসে 427 পাতায় যে কোশ্চেনের পেজটা আছে এটা পরের ক্লাসে সলভ করব, ঠিক আছে। আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।